4 তৌহিদ হৃদয়, 5 সাকিব, 6 পাপন বিশ্বকাপের জন্য সেরা একাদশ এরই মধ্যে তৈরি করে ফেলেছে। যদিও বিশ্বকাপের আরো সপ্তাহ দুয়েক সময় বাকি আছে, কিন্তু তিনি তার কাজটা কিন্তু তিনি টিম ম্যানেজমেন্ট মনে করেছে যে ওর জায়গায় ও বেটার হবে, বাট এই জায়গাটা টিম ম্যানেজমেন্টের হেড কোচের। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে টি-20 বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করে ফেলল বাংলাদেশ। দর্শক বন্ধুরা, গত ওডিআই বিশ্বকাপে যাওয়ার পর থেকে বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। তবে এবারের বিশ্বকাপে আগ থেকেই সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বিসিবি সভাপতি নিজেই বার্তা দিয়ে দিয়েছেন। অন্যদিকে সাইফুদ্দিন এবং মেহেদী হাসান মিরাজকে না নেওয়ার কারণে যে আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু মুখ খুলেছেন। দর্শক বন্ধুরা, এবং তিনি এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে যেভাবে ব্যাখ্যা দিয়েছেন, তবে কি এটাই সঠিক ব্যাখ্যা? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পরিপূর্ণ ভিডিওটি দেখে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আসলে মেহেদী হাসান মিরাজ এবং সাইফুদ্দিনের বিষয়টা কোন দিকে মুখ ঘুরতে যাচ্ছে। যদি নাজমুল হাসান পাপনই বাংলাদেশের দল দিতে পারেন, যদি নাজমুল হাসান পাপনই বিশ্বকাপের সেরা একাদশ তৈরি করতে পারেন, তাহলে এত টাকা খরচ করে নির্বাচক প্যানেল রাখার দরকারটা কি? অধিনায়ক, কোচ, কোচিং স্টাফ, তাদের কাজটা কি? নাজমুল হাসান পাপন বিশ্বকাপের জন্য সেরা একাদশ এরই মধ্যে তৈরি করে ফেলেছে। যদিও বিশ্বকাপের আরও সপ্তাহ দুয়েক সময় বাকি আছে, কিন্তু তিনি তার কাজটা কিন্তু তিনি সেরে ফেলেছেন। তার কারণ তিনি হয়তো চিন্তা করেছেন যে ক্যাপ্টেন রেখেছে, যে কোচরা আছে, যে কোচিং স্টাফরা আছে, তারা হয়তো এই কাজটা প্রপারলি করতে পারবে না। সেই ভয় থেকে হয়তো বা তিনি তাদের কাজটাকে সহজ করে দেওয়ার জন্য এটা করেছে। এটা আমি জানি না আসলে কেন তিনি এই কাজটা করেছে, কিন্তু তিনি এই কাজটা করেছেন। এবং এবারই প্রথম নয়, তিনি কিন্তু এমন কাজ বারবারই করে। আমরা দেখেছি একজন বোর্ড প্রেসিডেন্ট হয়ে তার কাজের বাইরে এসেও তিনি এই কাজগুলো করছেন। হয়তো ক্রিকেটের প্রতি অনেক ভালোবাসা থেকে, অথবা নিজের দায়িত্ব থেকে বেরিয়ে এসে অতিমাত্রায় দায়িত্ব প্রকাশ করার জন্য, কিংবা অতিমাত্রায় দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার জন্য তিনি এই কাজগুলো করে থাকেন, যার ফলে আসলে ক্রিকেটের জন্য ভালো হয় না খারাপ হয় সেটা আসলে একটা বড় প্রশ্ন হয়ে থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে যার কাজ সেটা আসলে প্রপারলি করতে দেওয়া উচিত। একজন বোর্ড প্রেসিডেন্ট যখন দল ঘোষণা করে দেন, বোর্ড প্রেসিডেন্ট যখন সিলেক্ট করে দেন এই খেলোয়াড়গুলো খেলবে, তখন কিন্তু একজন ক্যাপ্টেনের পক্ষে এর বাইরে ডিসিশন নেওয়া, যদি তিনি চান যে আমি এর বাইরে ডিসিশন নিতে চাই, তারপরও কিন্তু সেই ডিসিশন নেওয়াটা অনেক কঠিন হয়ে যায়। কারণ বোর্ড প্রেসিডেন্টের উপর, স্পেশালি যখন ক্যাপ্টেন হয় নাজমুল শান্ত, তার পক্ষে কিন্তু সম্ভব নয় নাজমুল হাসান পাপনকে উপেক্ষা করে অন্য কোনো ডিসিশন নেওয়া। এটা যদি সাকিব হতো, তামিম হতো, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকরা হতো, সিনিয়র ক্রিকেটাররা হলে হয়তো বা সম্ভাবনা ছিল, এবং সেটার সম্ভাবনাও কিন্তু খুব ক্ষীণ। এবং একইভাবে কোচ হাতুড়ি সিংহের জন্য এটা বড় চ্যালেঞ্জ, কারণ দল যদি খারাপ করে তাকে জবাবদিহি করতে হবে। সেক্ষেত্রে তিনি হয়তো সেফ সাইডে চলে যাবেন। বোর্ড সভাপতি যে ক্রিকেটারদের সিলেক্ট করে দিয়েছেন তাদেরকে যদি খেলিয়ে দেন, তখন তার বলার আসলে অপশন থাকে, আপনার পছন্দের দলই আমি দিয়েছি, আমার কি করার। হয়তো সেই রিস্কে কোচও যেতে চাইবেন না, ক্যাপ্টেনও যেতে চাইবেন না। সো বাংলাদেশের ক্রিকেটের জন্য ডেফিনেটলি এটা ভালো কোনো বার্তা নয়, কখনোই এটা ভালো বার্তা হতে পারে না। এখন দেখা যাক নাজমুল হাসান পাপন বোর্ড সভাপতি বিশ্বকাপের জন্য যে বেস্ট 11 দিয়েছেন সেটা আসলে কেমন হয়েছে। ওপেনিংয়ে তানজিদ তামিম এবং সৌম্য সরকারকে তিনি রেখেছেন, এবং 3 নম্বর পজিশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সেখানে প্রশ্ন ছিল সাকিব খেলবে না নাজমুল শান্ত খেলবে। এই জায়গায় সাকিবের উপর থেকে নাজমুল শান্তর উপর তিনি ভরসাটা বেশি রেখেছেন, কারণ নাজমুল শান্ত তার যে যুক্তি, যে লম্বা সময় ধরে তিনি এই পজিশনে খেলে আসছেন, কিন্তু লম্বা সময় ধরে তিনি পারফরমেন্স কেমন করছেন সেটা তার বিবেচ্য বিষয় না। নাজমুল শান্ত সবচেয়ে জিম্বাবুয়ে সিরিজে 18 এভারেজে ব্যাট করেছেন। সো পারফরমেন্সটা মুখ্য নয়, দীর্ঘ সময় ধরে এই পজিশনে খেলছে, শুধু তার কারণেই নাজমুল শান্তকে 3 নম্বর পজিশনে রেখেছেন। 4 নম্বরেও সাকিবের জায়গা হয়নি, 4 নম্বরে নাকি তাওহিদ হৃদয় খেলবেন, এবং 5 নম্বরে আসবেন সাকিব আল হাসান, 6 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ, 7 নম্বরে জাকের আলী অনিক। 8 নম্বর পজিশনটা শুধুমাত্র কোচ আর ক্যাপ্টেনের জন্য রেখেছেন। শেখ মাহাদি অথবা রিশাদ দুজনের একজনকে সিলেক্ট করার দায়িত্বটা দিয়েছেন, বাকি সব দায়িত্ব নাজমুল হাসান পাপন বোর্ড সভাপতি নিয়ে নিয়েছেন। এবং বাকি 3 জন হবে পেসার, স্বাভাবিকভাবেই তাসকিন, শরীফুল আর মুস্তাফিজ, এই 3 জনকে তিনি রেখেছেন। দেখা যাক এখন বিশ্বকাপের মূল একাদশটা নাজমুল হাসান পাপনের দেয়া এই ফরম্যাটে হয়, নাকি নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারে কোচ এবং টিম ম্যানেজমেন্ট। সাইফুদ্দিনের জায়গায় টিম ম্যানেজমেন্ট মনে করেছে যে ওর জায়গায় ও বেটার হবে, বাট এই জায়গাটা টিম ম্যানেজমেন্টের হেড কোচের প্ল্যান। এটা
লিটনের এই নড়বড়েটা কেন? যথেষ্ট ট্যালেন্ট ক্রিকেটার, তো আমি আশা করছি যে বিশ্বকাপে অবশ্যই ওর থেকে ভালো কিছু দেখবো আমি। আপনি কি সুপার 8-এ দেখছেন বাংলাদেশকে? এটা বলবো না। ভাই, আলোচনা তো হচ্ছে আসলে বিশ্বকাপ কেন্দ্রিকই। এই সময়ে যেহেতু বাংলাদেশ দল এখন ইউএসএতে অবস্থান করছে, অ্যাজ এ চিফ সিলেক্টর, সাবেক চিফ সিলেক্টর, ওভারঅল এবারের টিমটাকে আপনি কীভাবে বিচার করবেন? অবশ্যই এটা তো 1.5 বছর ধরে কিন্তু এই খেলোয়াড়রা দ্বিপাক্ষিক সিরিজগুলি খেলছে এবং কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে আছে T20 ফর্মেটে। তো আমি আশা করছি যে এই দলে যারা সুযোগ পেয়েছে এরা যদি পার্টিকুলার ডেটে রাইট টাইমে রাইট জিনিসে ইউটিলাইজ করতে পারে, অবশ্যই ভালো কিছু আমরা দেখতে পারবো এই বিশ্বকাপে। আমরা আপনাদের সময় দেখেছি, আমরা অনেক কিছু, কেউ চান্স পেলে সেটা নিয়েও আলোচনা হতো, কেউ বাদ পড়লে সেটাও নিয়ে আলোচনা হতো। এবার সাইফুদ্দিন এবং মিরাজকে নিয়ে আলোচনা হচ্ছে। নিশ্চয়ই আপনারা ক্যারি করেছেন, প্রত্যেক প্লেয়ারকেই সুযোগ দেওয়ার চেষ্টা করেছেন। আপনার কি মনে হয় যে এই দুজন প্লেয়ার মানে আনলাকি কিনা এবারের বিশ্বকাপের স্কোয়াডে তাদের সুযোগ হলো না? আপনি দেখেন টিম ম্যানেজমেন্টের কিছু চাওয়া থাকে, তার সাথে সিলেকশন প্যানেলও কিছু চাওয়া থাকে। এটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে টিমের বেস্ট পসিবল সাইড দাঁড়া করাতে হয়। এখানে যেহেতু 15 জন খেলোয়াড়ই নিতে হয়, এখানে কিছু প্লেয়ারের আনলাকি এটা বলতে পারেন। কিন্তু এই জায়গায় হয়তো মিরাজের ব্যাপারটা অন্য 2 ফর্মেটে তো দলের সাথে আছে, এবং এই ফর্মেটটা হয়তো ম্যানেজমেন্ট চিন্তা করেছে যে বোলিংটা শেখ মেহেদি একটু এগিয়ে আছে, যার কারণে সুযোগটা আসছে। সাইফুদ্দিনের জায়গায় আমাদের 8টার মতো ফাস্ট বোলার আছে, একটা ইউনিট করা আছে, এখানে সবাই কাছাকাছি। তো সুতরাং এখানে হয়তো টিম ম্যানেজমেন্ট মনে করেছে যে ওর জায়গায় ও বেটার হবে, ঠিক সুযোগটা পেয়েছে। তো এখানে অন্য কিছু কিন্তু কাজ করেনি। এখন যে 15 জন স্কোয়াড ডিক্লেয়ার হয়ে গেছে, এটা এখন আমাদের দেশের সেরা খেলোয়াড়রা খেলছে এবং আমাদের উচিত এটাকে সাপোর্ট করে যাওয়া। টিম কম্বিনেশনের কথা বলছিলেন, প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে, দ্বিতীয় ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে। আমাদের টুর্নামেন্টের সুপার 8-এ যাওয়ার টার্গেটটা থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের ম্যাচটা জিততে হবে। সেই জায়গায় শ্রীলঙ্কার বিপক্ষে সেরা 11 বা টিম কম্বিনেশনটা অ্যাজ এ চিফ সিলেক্টর সাবেক আপনি কীভাবে দেখছেন আর কি, সেই ম্যাচটায় টিম কম্বিনেশনটা কেমন হওয়া উচিত? বাট এখন এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে আপনার 11টা সিলেকশন করা ডিফিকাল্ট, বিকজ আপনার ওখানে কিন্তু প্র্যাকটিস ম্যাচ আছে, ইউএসএর সাথে 3টা ম্যাচ আছে এমনি, তারপরে আবার প্র্যাকটিস ম্যাচ 2টো আছে। তো এগুলি যাওয়ার পরে উইকেটের কন্ডিশনটা দেখতে হবে, স্ট্যান্ডার্ডটা দেখতে হবে, এটা স্পোর্টিং কি বাউন্স বেশি না স্পিন নিচ্ছে বা। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন এবারের T20 বিশ্বকাপে আগ থেকেই বাংলাদেশের ফাইনাল স্কোয়াড ঘোষণা করা হয়ে গিয়েছে। যেই 11-এর স্কোয়াডটি বিশ্বকাপ খেলার আগের দিন হওয়ার কথা, সেখানে আগ থেকেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দিয়ে দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং সেই সাথে মিরাজ সাইফুদ্দিনকে নিয়ে নান্নুর এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন।